অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগ পাশের ঘরের মতন ভেঙে পড়েনি। আওয়ামী লীগ মোকাবেলা করবে, করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী লীগ কাজ করবে। আজকে কিন্তু অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হলো, এবং কি শেখ হাসিনা যে কথাটি বলেছেন তার কথাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে, এবং কি সব সমীকরণ মিলিয়ে দেখা গেল কি শেখ হাসিনা যে বলেছিল, তারা সহ আরো বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে। আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে উত্তাল এবং সেখানে প্রতিদিন দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে খবরের শিরোনামে চলে আসছে বাংলাদেশ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইউনূসকে, তার আচরণে অসন্তুষ্ট ট্রাম্প। এই সরকার যদি সুশাসন দিতে পারত, জনজীবনের স্বস্তি দিতে পারত, নিরাপত্তা দিতে পারত, দ্রব্যমূল্যকে কন্ট্রোল করতে পারত, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারত, তাহলে কিন্তু মানুষ স্থির হতো না। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, 24 কিংবা 18 কিংবা 90 এর সাথে কিন্তু 71-এর তুলনা হয় না। 71 আমাদের জন্ম হয়েছে। স্পেন করে দেখাবো যে বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে দেশে কি কি হবে বা দেশে যা যা ঘটতে পারে, একটা সম্ভাব্য একটা ইভেন্ট আমি তুলে ধরার চেষ্টা করব। মুজিব সেনাদের মতোই বাড়াবাড়ি শুরু করেছে জিয়া সেনারা। ক্ষমতা পাবার আগেই ছাত্রলীগের মতোই উল্টাপাল্টা বয়ান ও ইসলাম বিরোধী কাজে জড়িয়ে পড়ছে ছাত্রদল। বছরের প্রথম দিনেই সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীতে অসংখ্য অপকর্ম করেছে নেতারা। ছাত্রলীগ স্টাইলে জিয়ার নাম নিলেই বেহেশত নিশ্চিত টাইপের ভয়ঙ্কর কথা বলেছে। আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলো আসে, এরকম একটি আলোর সন্ধান দিচ্ছি আপনাদের। আলোটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য। সেই আলোটি হলো বছরের প্রথম দিনে যে ধামাকা আমরা দেখেছি, যে সফলতা দেখেছি, তা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ছোট্ট শক্তিশালী একটা দেশ। বাট কলিজা ভাই, দিন যতই যাচ্ছে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী হচ্ছে। এখন নতুন বছর এসে তারা কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত যুদ্ধের জন্য। দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা, অন্যদিকে সমন্বয়কদের বিরুদ্ধে তারা কঠিন হুঁশিয়ারি দেয়। শেখ হাসিনা কিন্তু ভারতে বসে নাই, সেও নানান পরিকল্পনা করতেছে কীভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা যায়। সর্বশেষে এই নতুন বছরে এসে তারা সরাসরি বলে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, কিভাবে শেখ হাসিনা, অন্যদিকে আওয়ামী লীগ তারা শক্তিশালী হয়েছে এবং কিভাবে তারা যুদ্ধের ঘোষণাটি দিয়েছে, এবং এই যুদ্ধটি হলে কে বিজয়ী হবে, তারা কি পারবে আবারও ক্ষমতায় আসতে, অন্যদিকে শেখ হাসিনা কি পারবে দেশে এসে সবকিছু রুখে দিতে। দর্শক শ্রোতা, ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনাগুলো দেখে আসি। শুধুমাত্র একটি দলের ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা চেয়েছিল বাংলাদেশের 72-এর যে সংবিধান সেটিকে বাতিল করে দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে কি দেখতে পেলাম যে তারা আসলে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, এখন তারা একতরফা সেই আন্দোলনটি শুধু তাদের গায়েই মেখে নিচ্ছে। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে এদেশের জনগণ মানে এই আন্দোলনে সম্পৃক্ত হয়নি। আমি যদি আপনাদেরকে বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে দলটি, স্বাধীনতার পক্ষের শক্তি, এই দলটির কর্মী যারা ছিল, লক্ষ লক্ষ কর্মীরাও কিন্তু সাপোর্ট দিয়েছিল এবং কি তাদের আন্দোলন সফল হওয়ার জন্য, যাতে করে তাদের যৌক্তিক দাবিগুলো আদায় হয়। কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল কি ওই যে শেখ হাসিনা আপনার বলেছিল যে এই আন্দোলনটি আসলে কোটা আন্দোলন না, তখনই কিন্তু অনেক নেতাকর্মী আসলে ওনার মুখের বক্তব্য শুনে কিন্তু অনেকে বুঝে ফেলেছে যে আসলে হয়তো একটা ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছে। তো যাই হোক, এতদিন পরে যেমন আপনার সচিবালয়ে আগুন দেওয়ার পরে তারা 31শে ডিসেম্বর মুজিববাদের যে সংবিধান সেটিকে তারা কবর রচনা করবে, সেই উদ্দেশ্যেই কিন্তু মোটামুটি তারা একটি সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু সেই সমাবেশে মানুষ কিন্তু আপনার উপস্থিত হয়নি বা তাদের ডাকে সাড়া দেয়নি। তারা ইতিমধ্যে এই কয়েক মাসেই মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা যে ইতিমধ্যে শুধু লোভের জন্য, তারা তাদের আখের গোছানোর জন্যই যে তারা এদেশের মানুষকে ব্যবহার করে এই দেশ থেকে যে একটি লুটতরাজ তারা শুরু করে দিয়েছে, এটি ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। কারণ স্বাভাবিক গতিতে চলা একটি বাংলাদেশকে তারা ইতিমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। এর জন্য কিন্তু আমি মনে করি যে সরাসরি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তারাই শুধু দায়ী। তারপরে হচ্ছে একটি সংগঠনের কথা এখানে বলা হচ্ছে, আমি সংগঠনের নাম নিয়ে বলবো না, কারণ আপনারা জানেনই তারা কারা। তারা ছিল দেশের স্বাধীনতা বিরোধী, বিশেষ করে আমাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, যেটি আপনার প্রতিষ্ঠিত হোক তারা চায়নি। তারা এখন অনেক অজুহাত দিয়ে কিন্তু কথাটি বলে যে আমরা ওই সময় এক পাকিস্তানের পক্ষেই নিয়েছিলাম, সেটা রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা একটি অজুর পেশ করে জাতির সামনে। তো যাই হোক, তারা এই যে দেশবিরোধী ষড়যন্ত্র তারা যে ইতিমধ্যে করেছে, ইতিমধ্যে কিন্তু সার্জিস আলম সে কিন্তু স্বীকারোক্তি দিয়েছে যে এই আন্দোলনের
মানে মূল ভূমিকাই ছিল তার যে বক্তব্য, তার মানে এদেশের জনগণের এই আন্দোলনের কিন্তু সমর্থন নাই বললেই কিন্তু আপনি ধরে নিতে পারেন। কারণ এগুলো হচ্ছে আপনার ওই সময়, কারণ আপনারা জানেন যে কোটি কোটি টাকা কিন্তু ব্যয় করা হয়েছে এবং কি জেলা ভিত্তিক তারা আপনার বিভিন্ন সংগঠনের মাধ্যমে, তারা বিভিন্ন ইউনিটের মাধ্যমে মানুষকে তারা একতাবদ্ধ করে। আর বিশেষ করে ঢাকা শহরে প্রায় 30-40 লাখ লোকের মতন মোটামুটি, আমি যদি ভুল না বলে থাকি হয়তো 30-40 লাখ নাও হতে পারে, কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি যে 20-25 লাখ মানুষ নাকি তারা ঢাকায় এনেছিল। কিন্তু এর চেয়ে কিন্তু ডাবল লোক শেখ হাসিনা ঢাকা আনার ক্ষমতা রাখতো, কিন্তু সে কিন্তু সেটি করেনি। মানে এদেশের জনগণকে বোঝাতে চেয়েছে যে আসলে এটা কিন্তু আন্দোলন ছিল না, এটা ছিল নেহাত একটি দেশকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়া এবং এই দেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া এবং এই দেশকে ধ্বংসের দিকে দাবিত করা। ইতিমধ্যে কিন্তু আমরা সেটিই দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা সেটিই দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ কিন্তু সেই ধ্বংসের দিকেই কিন্তু দাবিত হচ্ছে। এখন এই কথাগুলো কে বলবে? এই সঠিক কথাগুলো কি কেউ বলবে আমাদের বাংলাদেশে? কেউ বলবে না। আজকে কিন্তু অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হলো এবং কি শেখ হাসিনা যে কথাটি বলেছেন তার কথাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং কি সব সমীকরণ মিলিয়ে দেখা গেল কি শেখ হাসিনা যে বলেছিল যে এটা কিন্তু কোটা আন্দোলন না, এখন দেখা গেল কি সর্বশেষ যে আসলেই সেটা কিন্তু কোটা আন্দোলন না, এটি ছিল এই দেশের মানুষকে বোকা বানানোর একটা আন্দোলন, যা ইতিমধ্যে করে তারা সফল হয়ে গেছে। কিন্তু এই সফল বেশি দিন থাকবে না। যখন চুরি করার পরে আপনি ধরা পড়বেন তখন এই সফলতা থাকে না, চুরি করেও কিন্তু আপনি বাঁচতে পারবেন না। এই দেশের মানুষ কিন্তু এই জবাব কিন্তু দিবে। কথায় আছে না, ইটের আপনি যদি ইটেরই আপনার পাটকেল দিয়ে দেওয়া হবে, এরকম একটি কথা বলে না, সেটি কিন্তু এদেশের জনগণ করবে। কারণ জনগণ ইতিমধ্যে আপনাদের যে বাউতাবাজি সেগুলো কিন্তু ধরে ফেলেছে, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। সুন্দর সাজানো গোছানো একটি বাংলাদেশকে আপনারা ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছেন। এটি আপনারা চাইলে এই দায়ভার কিন্তু আপনারা চাইলে এড়াতে পারবেন না, এটা আপনাদের মনে রাখতে হবে। প্রোক্লেমেশনকে কেন্দ্র করে এখন রাজনীতিতে নতুন দ্বন্দ্ব, নতুন বিভেদ এবং সরকারের মধ্যে বিভক্তির একটি রেখা স্পষ্ট হয়ে উঠছে। দর্শক, আমরা তো জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা যে সংবিধানের কবর রচনার মাধ্যমে ঘোষণাপত্র দিতে চেয়েছিল, সেটি তাৎক্ষণিকভাবে বিএনপির চেষ্টাতে অন্তত এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশে যে একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়া গেছে। বিএনপি সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না, সবাই মিলে এটি দেওয়া যেতে পারে। সরকার সেই পথে হেরেছে। কিন্তু মার্চ ফর ইউনিটি এই নামে যখন ছাত্ররা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি করলো ঘোষণাপত্র উপস্থাপন ছাড়াই, তারা 15 দিনের আলটিমেটাম তো দিয়ে দিয়েছে। এই 15 দিনের মধ্যে আসলে কি হতে যাচ্ছে, সরকার কি করবে? সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছে, তাতে ছাত্রদের যে ঘোষণাপত্র বা ছাত্র বলতে ছাত্রদের একাংশ বা ছাত্র সমন্বয়কদের সাথে যারা আছে, তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া, তার কতটি প্রতিফলন ঘটবে তা নিয়ে এর মধ্যে নানান ধরনের গুঞ্জন, অনেক ধরনের কৌতূহল, অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। সরকার কি পারবে সব দলকে সামনে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র দিতে? মনে হয় না। যদিও সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে 15 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া সম্ভব যদি সব দল ঐকমত্যে পৌঁছায়। এবং তিনি বলছেন যে সব পক্ষ মোটামুটি একমত যে একটা প্রোক্লেমেশন দিতে হবে। এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, এই ভদ্রমহিলা নানান কথা বলছেন। তিনি যে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, মানে আমাদের উপদেষ্টারা অধিকাংশ এই মুহূর্তে যারা রয়েছেন, তারা তাদের নিজ দায়িত্ব পালন না করে আছেন শুধু রাজনীতির মধ্যে। সৈয়দা রেজওয়ানা হাসান, আমরা জানি যে তিনি পরিবেশ রক্ষায় অনেক সচেষ্ট ছিলেন, অনেক ধরনের কর্মকাণ্ড করেছেন, যদিও সেগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, তারপরেও তিনি কাজ করেছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর কতটুকু দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে কয়টি কাজ করেছেন? ন্যূনতম একটিও নয়। প্রত্যেকেই আছেন, অধিকাংশ জনই আছেন রাজনীতি নিয়ে কিভাবে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়া যায় ছাত্রদেরকে সাথে রেখে। তিনি যে বললেন, যদি বলছিলাম যে সব পক্ষ মোটামুটি একমত যে প্রোক্লেমেশন দিতে হবে, সব পক্ষের মধ্যে কোন পক্ষকে তিনি পেয়েছেন যে একটা প্রোক্লেমেশন দিতে হবে? এবং বিএনপির যে উদ্যোগ, বিএনপির যে কৌশল, সেটিকে আমরা সাধুবাদ জানাই। অন্তত তাৎক্ষণিকভাবে এটি ঠেকানো গেছে এবং সরকার বুঝতে সক্ষম হয়েছে যে যদি সংবিধানের কবর রচনার মাধ্যমে এই ধরনের একটি প্রোক্লেমেশন আসতো, তাহলে সরকারের টিকে থাকাই অনেক কষ্টসাধ্য হয়ে যেত। আজ 2 জানুয়ারি, বেশ কিছুদিন থেকে, বলতে গেলে 1 মাসেরও বেশি সময় আগে থেকে 2 জানুয়ারির দিকে আমাদের দৃষ্টি ছিল। কারণ 2 জানুয়ারি জনাব চিন্ময় কৃষ্ণ দাস, তার জামিন শুনানি নির্ধারিত ছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে, তাকে নিয়ে বহু ঘটনা ঘটেছে। তাকে গ্রেফতার এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মারাত্মক হই হট্টগোল এবং তাতে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে। আমরা এভাবে বলবো, যেখানে প্রতিবাদকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে খুন হয়েছেন একজন মুসলিম
সম্প্রদায়ের আইনজীবী। আমরা তখন এটা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ চরমতম সহনশীলতা দেখিয়েছে এবং সেটা দেখিয়ে এটাকে একটা ধর্মীয় দাঙ্গায় পরিণত হতে দেয়নি। এই পরিকল্পনা খুব স্পষ্টভাবেই ছিল। যাই হোক, আজ তার জামিন শুনানির দিন ধার্য ছিল। সেই শুনানিতে জনাব চিন্ময়ের জামিন হয়নি, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন এটার প্রভাব কি হবে বা জামিন কেন হয়নি আসলে আমরা বলতে পারবো না। এটা আদালতের এখতিয়ার এবং আমরা বিশ্বাস করি এটা শেখ হাসিনার আদালত না। এই বাংলাদেশে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আদালত স্বাধীনভাবে কাজ করছে বলে আমরা বিশ্বাস করতে চাই। নিশ্চয়ই তাদের কাছে সেই রকম গ্রাউন্ড আছে, কিন্তু আমরা যদি দূর থেকে দেখার চেষ্টা করি ওখানে ঠিক কি যুক্তিতর্ক হয়েছে আমি জানি না, এবং আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও এখন পর্যন্ত আমরা মিডিয়ায় পাইনি। কিন্তু এটুকু আমরা বুঝতে পারি যে জনাব চিন্ময়কে প্রাথমিকভাবে যে কারণে গ্রেফতার করা হয়েছিল, তারপর বিশেষ করে আদালত প্রাঙ্গণে যে মব তৈরি হয়েছিল এবং সেই মব যা করেছিল সেটা একটা বিরাট ঘটনা ছিল, ফৌজদারি অপরাধের মতো ছিল, এবং হত্যাকাণ্ড তো মারাত্মক ফৌজদারি অপরাধ, সেটা তো ঘটেছেই। তো সবকিছু বিবেচনায় নিয়ে এবং তার সাথে তার সম্পৃক্ততা বা সংশ্লেষ আছে কিনা তারা নিশ্চয়ই তদন্ত করে সেই চেষ্টা করেছেন বের করার জন্য, সেটা একটা কারণ হবার সম্ভাবনা আছে। কারণ এখন আর শুধুমাত্র তিনি আগে যে কারণ হয়েছেন তা না, তার সাথে দেশকে অশান্ত করে তোলার, দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার যে পরিকল্পনা তার সাথে তিনি জড়িত থাকতে পারেন বোধ করি। এসব বিবেচনায় নিয়ে আমি আবারও বলছি, ওরা জাস্ট আমার অনুমান এবং ধারণা, এটা তাকে জামিন দেওয়া হয়নি। কিন্তু এটা নিয়ে প্রচুর রিয়াকশন আসলে হতে থাকবে, আমরা এটা বুঝতে পারি। এর সাথে আরেকটা তথ্য যোগ করব, জনাব চিন্ময়ের যিনি আইনজীবী আছেন তিনি দেশে ফিরছেন না। আমরা খেয়াল করেছি যেমন রবীন্দ্র ঘোষ, এই ভদ্রলোকে নিয়ে আমরা কথা বলেছি, আমরা দেখেছি দেশের বিরুদ্ধে কি অকল্পনীয় বিষোদ্গার তিনি করছেন, পরিকল্পিত বিষোদ্গার, ডিসইনফরমেশন উনি ছড়িয়েছেন ভারতের মতো করে, ভারতের মিডিয়া যেভাবে ছড়ায় ঠিক সেভাবে। ওনার বক্তব্য শুনতে মনে হচ্ছিল যে আরেকজন ময়ূখ চৌধুরী কথা বলছেন, উনি বাংলাদেশি অবশ্য। যাই হোক, তিনি অসুস্থ হয়ে তিনি হসপিটালাইজড হয়েছেন এরকম কথাও বলছেন। কিন্তু এর আগে আমরা এই না আসার কারণটা আমরা মেলাতে পারবো, আমরা ধারণা করি। সেটা হচ্ছে তিনি বাংলাদেশে তিনি নাকি তার জীবন হুমকির মুখে, তিনি বাঁচেন মরেন বাংলাদেশে ফিরবেন, মানে এই ধরনের বাক্য ব্যবহার করেছেন। ভারতীয় যে ন্যারেটিভ, যে একজন হিন্দু আইনজীবী যিনি জনাব চিন্ময়ের হয়ে আদালতে লড়তে গেছেন, তিনি জীবনের হুমকিতে আছেন, এই ধরনের ন্যারেটিভ তিনি এস্টাবলিশ করতে যাচ্ছেন। এবং তখনই আমাদের অনেকের মনে হয়েছিল তিনি বাংলাদেশে আর ফিরতে নাও পারেন। তিনি যদিও বলেছিলেন তিনি ফিরবেন, পাঁচিমরি ফিরবো, এই ধরনের কথা উনি ইন্টারভিউতে বলেছেন। আমি আর বিস্তারিত এগুলো দেখাচ্ছি না, আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম। যাই হোক, আমরা মেলাতে পারি যে তিনি আসলে উনি অসুস্থ থাকতেও পারেন, চিকিৎসার কথা বলছেন, বলে গেছেন, যদিও তাকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখেছি এবং সাক্ষাৎকার দিতে দেখেছি। কিন্তু অসুস্থ না হয়ে থাকলেও উনি আসতেন না বলে আমরা বিশ্বাস করি, এবং যদি না আসেন তাহলে আসলে অসুস্থ এটা বলাটাই প্রাথমিকভাবে সহজ। এবং ভবিষ্যতে আমরা একটু অনুমান করে রাখি, ভবিষ্যতে তিনি এটাকেও যুক্তি হিসেবে আনার চেষ্টা করতে পারেন যে তিনি বাংলাদেশে ফেরাটা ঝুঁকিপূর্ণ মনে করছেন। একটা ছোট্ট কথা আবার না বলে পারছি না, ওনার একটা ইন্টারভিউতে উনি দাবি করেছেন তার 2 সন্তান ভারতের নাগরিক, তারা ভারতে চলে গেছে। তার 5 বছরের সন্তান বলেছিল যে তিনি তো সেই সময় বাংলাদেশে থাকা নিরাপদ মনে করছেন না, সেই কারণেই তিনি তাকে পাঠিয়ে দিয়েছেন 5 বছর বয়সে। তো জনাব চিন্ময়, মানে বাংলাদেশে 5 বছরের হিন্দু শিশুও বুঝতে পারে এটা কত নিরাপত্তাহীন তারা। জনাব রবীন্দ্র ঘোষ সেটা কি বোঝেননি, তিনি থেকে গেলেন। যাই হোক, আমরা এখন দুটো ঘটনাকে একত্রে মেলানো হবে বলে আমি ধারণা করি। মানে জামিন দেয়া হয়নি এবং এটা নিয়ে বাংলাদেশের আদালতকে তোয়াক্কা না করে এটাকে দায় চাপিয়ে দেওয়া হবে সরকারের উপর, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তবে এখানে একটা কথা একটু যোগ করে রাখা ভালো, ট্রেডিশনালি বাংলাদেশের সরকারগুলো নিম্ন আদালতকে ইনফ্লুয়েন্স করেছে, এটা ভুল না। এবং সাংবিধানিকভাবে, সংবিধানের আর্টিকেল 116 অনুযায়ী এখনো নিম্ন আদালতের নানান কিছু চাকরিতে যাওয়া, বদলি, পদোন্নতি, এই ধরনের জিনিসগুলোতে মূলত সক্ষমতা রাষ্ট্রপতির হাতে, যিনি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে ঠিক করবেন এগুলো। রাষ্ট্রপতি মানে আর্টিকেল 48(3) অনুযায়ী আসলে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সো নিম্ন আদালতের উপরে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক প্রভাব, এখনো সাংবিধানিকভাবেই সরকারের প্রভাব আছে, এটা আমরা মেনে নিয়ে কথা বলছি। কিন্তু আমি বারবার বলছি যে এটা যদি থেকেও থাকে, এটা আসলে এই সরকার ওভাবে এটাকে দেখবে না। কিন্তু ভারত এই প্রোপাগ্যান্ডা,
চালাবে এবং সেটা আবার শুরু হবে, কোনো সন্দেহ নাই। কারণ তারা এই চিন্ময় ইস্যুতে একটার পর একটা মিথ্যা বলেছে। তাকে ইসকন সদস্য বানানোর চেষ্টা হয়েছে, যদিও তিনি বহিষ্কৃত হয়েছিলেন, এবং চাইল্ড অ্যাবিউজের কারণে, শিশু নির্যাতনের কারণে তিনি ইসকনকে দিয়ে বহিষ্কৃত হয়েছিলেন, কেন্দ্রীয় ইসকনকে দিয়ে। এই সব কিছু লুকিয়ে রেখে একজন সন্ত হিসাবে, সাধু হিসাবে তাকে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছিল তাদের ন্যারেটিভের কারণে। এবং এই জামিন না হওয়াটার পেছনেও সরকারকে দায়ী করা হবে এবং সরকারের বিরুদ্ধে আবার ভারতীয় মিডিয়া ঝাঁপিয়ে পড়বে, আমরা এটা বলতেই পারি। যদিও এই দেশে কি কি উনি ঘটিয়েছেন সেগুলো আসলে তারা কগনিজেন্সে নেবে না। আমার মানে দিনের শেষে আসলে জনাব চিন্ময় দুই দেশের সরকারের আমি বলবো এক ধরনের শক্তি পরীক্ষার জায়গায় পরিণত হয়েছে। কারণ ভারত সরকারও মিথ্যা স্টেটমেন্ট দিয়েছিল জনাব চিন্ময়কে নিয়ে, যেটা আমাদের সরকার প্রটেস্ট করেছে এবং ভারতকে স্মরণ করিয়ে দিয়েছিল যে বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, মন্তব্য করে না, ভারতও যেন সেটা দেখায়। ইয়াস ইট ইজ। আমরা বহুবার বলেছি জনাব চিন্ময় যদি অন্যায় অবিচারের শিকার হন আমরা কথা বলবো, হ্যাঁ, তার মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা বিশ্বাস করি পৃথিবীর অনেক দেশ মানবাধিকার একটা সর্বজনীন ব্যাপার, কথা বলতে পারে, কিন্তু ভারতের সেই রাইটটাই, যে কথাটা আমরা বারবার বলছি। বাংলাদেশের ভেতরে যখন সব ডিজাস্টার ঘটে যাচ্ছিল, শেখ হাসিনা গুম, খুন, নির্যাতন, মামলার মাধ্যমে বিরোধী দলকে দমন করছিলেন, তখন এমন কি ওই সময় বেশিরভাগ বা প্রায় শতভাগই মুসলিম মানুষ, কিন্তু হিন্দুদের উপরে যখন অত্যাচার, অন্যায়, নিপীড়ন হয়েছিল 2021 সালের পূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিমাণ হিন্দু মানুষ মারা গেছেন, যে পরিমাণ মন্দির ভাঙচুরের শিকার হয়েছে, ইতিহাসে আর কখনো হয়নি, ইতিহাসের কাছাকাছি কিছু হয়নি। কিন্তু ভারত তো তখনও চুপ ছিল। সুতরাং হিন্দু আসলে ইস্যু না, হিন্দু কার্ডটা সে প্রয়োজন মতো খেলে। আওয়ামী লীগ যেহেতু তার চাকর ছিল, তার সব পারপাস সার্ভ করছিল, তাই তাকে ছাড় দিচ্ছিল, সেই তুলনায় এখন করছে। সে কারণেই বলছে ভারতের কোনো নৈতিক অধিকার অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নেই, বাংলাদেশ এটা স্মরণ করিয়ে দিয়েছিল। কিন্তু না, তারা এটা করবেন কারণ তারা চান যে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারটা ডিস্টেবিলাইজড হোক, আনস্টেবল হয়ে উঠুক। এটা তারা ডিস্টেবিলাইজ করতে চাইছেন শুরু থেকেই। রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট আসবে কিনা জানি না, কিন্তু ভারতের আসলে মিডিয়া, গদি মিডিয়া, তার কোলে থাকা মিডিয়া, মোদির মানে সো কল্ড এক সময়কার বিখ্যাত সব প্রাতিষ্ঠানিক মিডিয়াও আসলে তার হয়ে কাজ করছেন। এগুলো আসলে সরকারেরই প্রোপাগান্ডা। সুতরাং মিডিয়াতেও যাদের এটা সরকারের অবস্থান, সুতরাং তারা এটা করবেন, এটা করে যাবেন। এবং আমরা আগের বার যেমন তাদের ক্রমাগত এবং তুমুল ডিসইনফরমেশনের বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করেছি, আমরা এবারও করব। তবে আবারও সেই পুরনো কথাটা বলে শেষ করি, আমাদের আসলে ইংরেজিতে প্রচুর এগুলো কমব্যাট করার চেষ্টা করতে হবে, বিশেষ করে ভিডিও কন্টেন্ট করতে হবে। কিছু কিছু ইনিশিয়েটিভ শুরু হয়েছে এবং এগুলো খুব দ্রুত যাতে শুরু হয়, দ্রুত যাতে মাঠে আসে, এই জিনিসগুলো আসলে কন্টিনিউ করতে হবে। আমাদের খুব বড় ফাইট সামনে অপেক্ষা করছে প্রোপাগান্ডার বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু আমি একটা জিনিস মনে করি, আগেও বলেছি আবারও বলছি, সরকারের বিরুদ্ধে যখনই কোনো আক্রমণ আসবে, অন্তত ভারতের দিক থেকে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে সরকারের পেছনে দাঁড়াই। গতবারও দাঁড়িয়েছিলাম, আমাদের মনে পড়ে যে ওই সময় আমরা নানান ইস্যুতে নিজেদের মধ্যে নানান রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলাম। সেই জায়গায় যখন ভারত আমাদের দেশকে, আমাদের সরকারকে আক্রমণ করতে শুরু করেছিল, তখন আমরা সবাই এক হয়ে সরকারের পেছনে দাঁড়িয়েছি। আবারও তেমন একটা উপলক্ষ তৈরি হয়েছে এবং আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি আগের মতো ইন্টেন্সিটিতে না হলেও খুব কাছাকাছি ইন্টেন্সিটিতে সেই আক্রমণ আবার আসতে যাচ্ছে। ঘটনা ঘটেছিল, কাদের কাদের খেয়াল আছে? একদল আওয়ামী লীগ নেতা, তারা আপনার কি বলা হয় যে হোসেনের যে কারবালার, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার তেনার যে কারবালার যেই ঘটনা, এটা নিয়ে আমাদের যারা শিয়াপন্থীরা আছেন তারা যেমন পিঠের মধ্যে ইয়া হোসেন এরকম করত। তো আওয়ামী লীগের একজন নেতা বেশ কয়েকজন অনুসারী নিয়ে রাজপথে নেমা ইয়া মুজিব এগুলা করছিল। এগুলাতে বাংলাদেশে বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ওজন কিন্তু বাড়ছে নাকি কমছে। আর যারা এগুলা করছে এদেরকে এক্সট্রিম লেভেলের চাটুকার হিসেবে মানুষ ভাই বানিয়েছে। তো ওই পথেই কি অনেকটা হাঁটছে দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের এই বক্তা ছিলেন, তিনি আমাদের কুমিল্লারই ভাই। এখন নতুনভাবে বিএনপি ক্ষমতায় আসার জন্য বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, প্রোগ্রাম চলছে। তবে আমি মনে করি আমাদের এই বক্তব্যগুলোতে অনেকে নেগেটিভ নেন, পজিটিভ নেন, কিন্তু আপনাদের ভালোর জন্যই বলি, খুব বেশি সময় লাগবে না। এরকম বক্তব্য দিলে আপনি ভাইরাল হবেন, দল বদনাম হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত। চিন্তা করছেন এটা কি মানে কোন রকম ভাবা যায়? মন্তব্য করেছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক এবং 14 গ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা ভাই। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি আমাকে এখন চিনেন কিনা সেটা হচ্ছে কথা। গতকালকে দুপুরে 14 গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি তার এই বক্তব্য দিচ্ছেন। মুহূর্তে বিষয়টা ভাইরাল হয়ে গেছে। তা আমরা অল্প একটু শোনাইছি, বাকি অংশটা এরকম ছিল যে এখানে তিনি আরেকটা জিনিস আহ্বান করছেন যেটা কিন্তু এই বাংলাদেশে কেউই চায় না। ছোটখাটো 200 লাঠি প্রস্তুত রাখার কথা বলছেন, এগুলো কিন্তু ভায়োলেন্সমূলক অ্যাক্টিভিটিস। এবারের নির্বাচনে আপনি এখনো বোঝেন নাই হুদা ভাই যে তারেক রহমান সাহেব প্রতিনিয়ত কি কথা বলছেন। আচ্ছা, তো তিনি বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি। আপনার জন্য বেহেশত নিশ্চিত হতে পারে, বাট বিষয়টা কি ইসলাম ধর্ম অনুযায়ী বা পলিটিক্যাল মাঠেও এই ধরনের বক্তব্য যদি কোনো ফির চরমনাই বা অন্যান্যরা কইতো তাও আমরা বুঝতে পারতাম। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলছেন যে শেখ সেলিম, শেখ হেলাল সহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করছে। এই শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন, যুদ্ধ না করে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনার দল হয় কি করে? তো এই যেগুলো আমাদের অলওয়েজ আমাদের রাজনৈতিক বয়ান সেটা ছিল। আচ্ছা, জামাতের স্থানীয় নেতাকর্মীদেরও তিনি সমালোচনা করে বলেছেন একটা দল আমাদের সঙ্গে ছিল, মানে জামাত, তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। 14 গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য 200 করে ছোট লাঠি প্রস্তুত রাখতেও নেতা কর্মীদের তিনি নির্দেশ দেন। আমি গতকালকে বলছিলাম যে কিছু কিছু ভুলে বিএনপি যে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে, এই ধরনের বক্তব্যগুলো এখন আপনাকেও হয়তো হুদা ভাই প্রকাশ্যে এই কথাগুলো আপনার বন্ধু সহপাঠী কর্মীরা বলবে না, কিন্তু আপনার মাথায় রাখা উচিত আপনি যখন 200 লাঠি নিয়ে আহ্বান যাওয়ার কথা বলছেন, এটাই এই বক্তব্যটা কি জামাতের পক্ষে গেল নাকি বিপক্ষে গেল? অবশ্যই জামাতের পক্ষে চলে গেছে যে বিএনপি ভায়োলেন্স ক্যারেক্টার। আর প্রথম দিকে দিলেন আরেকটা ফতোয়া, মানে এটা আপনার ব্যক্তি ফতোয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোন মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তার এমন বক্তব্যে আমরা বিস্মিত, দলের প্রতি অতি আবেগে যেটা হয় আর কি। তো যেখানে অনুষ্ঠান করা হয়েছিল এর পাশেই মসজিদ, আর মুয়াজ্জিনকে মাইকের পরিবর্তে তিনি আবার এখন এখানে বিষয়টা আসছে কি জোহরের নামাজের সময় হলে মুয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন। এই সময় অনুষ্ঠানের বিরতি না দিয়ে চলমান রাখা হয়, এতে সমালোচনার সৃষ্টি হয়। বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলো এটা দিচ্ছে। আপনি দেখেন আজানে আপনি বাধা দিয়েছেন, অধ্যত্ত আওয়ামী লীগ এই ধরনের অনেক কর্মকাণ্ড কিন্তু কিছু নেতা এগুলো করছিল, যার কারণে বাংলাদেশের মানুষের কাছে নেগেটিভ একটা অবস্থানে পড়ে গিয়েছিল। তো ক্ষমতায় এখনো আসলেন না, ভবিষ্যতে আসবেন এই আশায় আপনি মসজিদের মাইকের আজান যেটা বন্ধ করেছেন, এটাও আপনি ভালো কাজ করেননি। তো বিষয়টি তিনি স্বীকার করছেন। তিনি বলছেন যে জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন, ওই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে। এটা কি ভুল বলছি? মানে উদাহরণ কি দিলেন আপনি একটু কি বলা হয় যে আমাদের কুমিল্লাতে অনেক পীর আছেন, মাশায়েখ আছেন, আমাদের বহুত আলেমরা আছেন, তাদের কাছ থেকে নেবেন। এটা কোনোভাবে কি হয় যে জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগাইছেন, এটার সওয়াব উনি পাইছেন, তো এই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে, এটা তো আপনি ভুলই বলছেন। আপনি লাগাইছেন গাছটা, আমল তো আপনারটা আপনার, তাই না? আপনার সন্তান যদি কোনো সাদাকা করে সেটা আপনার, একটু তো ধর্মীয় জ্ঞান রাখতে হবে নাকি? এগুলা বুঝতে হবে, এগুলাতে মানুষ বিরক্ত হয়। তা আমরা মনে করি যে যে দলের রাজনীতি করেন বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ সরকারের পতনের একটা বড় ভূমিকা রাখছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর আপনি যেটা করছেন সেটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছেন রাতারাতি, তবে নেগেটিভলি ভাইরাল হয়েছেন। জামাতকে প্রতিহত করার জন্য যে বক্তব্য দিয়েছেন এটাও কিন্তু জামাতের জন্য পজিটিভ হয়েছে। এটার জামাত বলবে যে দেখো নির্বাচন কেমন চিন্তা ভাবনা করতেছে, 200 ছোট লাঠি। তো সামনের দিকে যখনই বক্তব্য দিবেন এই বিষয়গুলোকে একটু নিবেন, আর সমালোচনা হজম করার মতো নিশিটা মাথায় রাখেন, কারণ সমালোচনা সবাই নিতে পারে না। প্রচার করা হচ্ছে যে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে, চিঠি ঘোড়ার ডিম পাঠানো হয়েছে, ডসিয়ার পাঠানো হয়েছে, ঘোড়ার ডিম পাঠানো হয়েছে, ডসিয়ার পাঠানো হয়নি। আমাদের এখানে এর যে মুখপাত্র বিদেশ দপ্তরের রণদীপ জয়সওয়াল, তিনি পরিষ্কার গতকালকে সন্ধ্যাবেলাতে একটা প্রেস কনফারেন্স করেছেন, করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন যে বাংলাদেশের অত ঔদ্ধত্য ছিল না যে ভারতবর্ষকে এই নিয়ে কোনো ডসিয়ার পাঠাবে।
এবং এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয় তিনি তখন বলেন নো কমেন্টস। এই নো কমেন্টস এর মানে কথাটুকুর মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেই আলোচনায় আসছি। এখন আনন্দবাজার যে কাগজটা বেরিয়েছে, সেই কাগজে যেটা বেরিয়েছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ইন্ডিয়া টুডেতে নো কমেন্টস, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধে ভারত সোমবার নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক অনুরোধ কিন্তু ডসিয়ার নয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিকাশের কথা প্রকাশ করে এবং বলেছেন যে বর্তমানে এই বিষয়ে নয়াদিল্লির কোনো মন্তব্য নেই। আমরা নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে একটি প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে একটি মৌখিক পেয়েছি। ওটাকে বলে মৌখিক পাওয়া বাংলায়। বর্তমানে এই বিষয়ে প্রস্তাব করার জন্য আমাদের কোনো মন্তব্য নেই, এই মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি মিডিয়া ব্রিফিং এ বলেছেন। মৌখিক মানে ওইখান থেকে বাংলাদেশ সরকার থেকে বলে দেওয়া হয়েছে মুখে শুনে উনি একটা চিঠি লিখে একটা সই শপথ না করে উনি একটা খামে ভরে পাঠিয়ে দিয়েছেন বা নিজে এসে দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে গিয়ে মৌখিক। এই নোট মৌখিক একটি আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বা তৃতীয় ব্যক্তির মধ্যে লিখিত হয় এবং স্বাক্ষর। আগের দিন বাংলাদেশের ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন ঢাকায় তার কার্যালয়ে বলেছিলেন যে দেশটি হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছেন। হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেন, আমরা ভারত সরকারের কাছে মৌখিকভাবে একটি নোট পাঠিয়েছি যে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার জন্য তাকে এখানে ফেরত চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নো কমেন্টস এর আড়ালে কি লুকিয়ে আছে? নো কমেন্টস এর আড়ালে এটাই লুকিয়ে আছে যে ভারত কোনো পাত্তাই দিল না। চিঠি পেয়েছি, স্বীকার করলাম চিঠি পেয়েছি, কিন্তু এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, ভালোও বলবো না, মন্দও বলবো না, ফেরত দেব এ কথাও বলবো না, ফেরত পাঠাবো না এ কথাও বললাম না। মানে তোমাদের চিঠি গেল ভাঁড়বে, ওই কুচো করে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। এই হচ্ছে বাংলাদেশের পজিশন ভারতের কাছে। একটা দেশকে এইভাবে ট্রিট করছে, চাকর বাকরের মতো ট্রিট করছে। মানে যা ইচ্ছে তাই করব, তোরা যা করার করে নে, যদি মনে হয় কিছু করবি ক্ষমতা থাকলে করে নে। এইটা ট্রিটমেন্ট। এর থেকে আর বেশি কি বলবো? চাকর বাকরকে যেরকম করে না মানুষে, কিছু বলবো যা বেরো, এ তো ঘাড় ধরে বের করে দেওয়ার মতো, কিছু বলবো না বেরো। উদ্ধার করে দিয়েছিলাম, সেখানে বসে এখন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছিস। ঠিক আছে, এবার যারা এই সমস্ত করেছিল তারা এখন পিঠ বাঁচানোর জন্য এখন ইউনূসকে ফোন লাগাচ্ছে। কি হয়েছে সেটা আমি এবার বলছি। আজকের কাগজে বেরিয়েছে আনন্দবাজারে। জয়শঙ্করের সফরের ঠিক আগেই ইউনূসকে ফোন বাইডেন প্রশাসনের দিল মানবাধিকার রক্ষার পাঠ। ট্রাম্প আসছে তো, এইবারে তো ট্রাম্প এসে তো পিঠের চামড়া তুলবে। তার আগে বাইডেন নিজে সেফ সাইডে চলে যাচ্ছে। তার আগে বলে দিয়ে গেল যে এবার ভাই ঠিকঠাক হও, তোমরা যেগুলো করে বেড়াচ্ছ সেগুলো কিন্তু কেউ ভালোভাবে নেবে না। আর উনি বলবেন যে আমি তো বলে দিয়েছি, আমার উপর দোষ চাপাতে পারবে না। আমি তো যাওয়ার আগে কিন্তু আমি আমেরিকার পক্ষ থেকে সাবধান করে দিয়েছিলাম। তা কি লেখা হয়েছে? 6 দিনের সফরে মঙ্গলবার আমেরিকা যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ঠিক তার আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ফের একবার মানবাধিকারের পাঠ দিল আমেরিকা। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে ফোন এলো হোয়াইট হাউস থেকে। ঘটনাচক্রে মঙ্গলবারই 6 দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের দিন ইউনূসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। কথা হয়। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, আওয়ামী লীগকে নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগরা কিভাবে সংগঠিত হচ্ছে, শেখ হাসিনা কিভাবে শক্তিশালী হচ্ছে, অন্যদিকে তারা কিভাবে কি পরিকল্পনা করতেছে, অনেক কিছুই কিন্তু এইখানে দেখিয়েছি। সবার আলোচনা সমালোচনা সবকিছু দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।